আজকে হলিস্টিক স্টাডি গ্রুপের গুড মর্নিং ক্লাসের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হ্যানিম্যান সাহেবের লেখা চিন্তা ভাবনা থেকে যে আমরা অর্গানন অফ মেডিসিনকে আবার পড়ছি। হ্যাঁ, সবাই পড়েছেন, আবার নতুন করে পড়া, যত শুনবো তত ভালো। সে উনি বারবারই একটা কথা বলতে চাচ্ছেন। আমরা আজকে 16, 17, 18, 19 এর প্রথমে ভাষ্য পড়বো এবং প্রথমে এই 16তে কি বলতে চাচ্ছেন, 17তে কি বলতে মানে লিখেছেন উনি, বিভিন্ন অ্যাপোরিজম মানে সারগর্ভ উক্তি, সেটা বলছি। 16 নম্বরে বলেছেন, কেবলমাত্র রোগ উৎপাদক সূক্ষ্ম শক্তির দ্বারাই জীবনী শক্তি পীড়িত হয়। কেবলমাত্র সূক্ষ্ম শক্তি, সবসময় সূক্ষ্ম সূক্ষ্ম বলে গেছেন। সূক্ষ্ম বলতে কি? সূক্ষ্ম শক্তির দ্বারাই জীবনী শক্তি পীড়িত হয়, আবার সেইভাবেই ঔষধের সূক্ষ্ম ক্রিয়ার দ্বারাই আরোগ্য লাভ হয়। এটা হচ্ছে 16 নম্বর। 17 নম্বর বলছে, চিকিৎসকের প্রয়োজন কেবল রোগ লক্ষণে দূরীভূত করা। চিকিৎসকের শুধু রোগ লক্ষণকে দূরীভূত করা, তাহা হইলেই সমগ্র রোগ দূরীভূত হইবে। এটা টিকা আছে তাহার দৃষ্টান্ত। কিভাবে এটা হলো? 17 নম্বর। 18 নম্বর হচ্ছে, ঔষধ নির্বাচনের জন্য লক্ষণ সমষ্টি একমাত্র পথ প্রদর্শক। আর 19 নম্বরে হচ্ছে, ঔষধ সমূহ স্বাস্থ্যের বিকৃতি উৎপাদন করিতে পারে বলিয়াই তাহারা রোগজনিত লক্ষণ সমূহ দূর করিতে পারে, নতুবা নহে। 19 নম্বর হচ্ছে, ঔষধ সমূহ স্বাস্থ্যের বিকৃতি উৎপাদন করিতে পারে বলিয়াই তাহারা রোগজনিত লক্ষণ সমূহ দূর করিতে পারে, নতুবা নয়। এই সূক্ষ্ম ভাবটার আমরা বলবো। সূক্ষ্ম ভাবটার জন্য আমরা প্রথমে যদি ভাষ্য পাঠটা করি 16 নম্বরে থেকে 19 নম্বর পর্যন্ত, এখানে হ্যানিম্যান সাহেবের কথাগুলো মানে ভাষ্য করেছেন। এখানে 19 নম্বর, পূর্বে কয়েকটি সূত্রে 12 থেকে 15 হ্যানিম্যান ব্যাধি বলিতে কি বোঝা যায় তাহা আলোচনা করিয়াছেন এবং লক্ষণ সমষ্টি যে ব্যাধির স্বরূপ এই মূল্যবান তথ্য আমাদিগকে প্রদান করিয়াছেন। পরবর্তী চারিটি সূত্রে প্রকৃত আরোগ্য কি এবং তাহা কি প্রকারে সিদ্ধ হইতে পারে তাহাই তাহার আলোচ্য বিষয়। স্বাস্থ্য ও অসুস্থতা এই দুইটি দেহের গুণগত অবস্থা। যখন আমাদের দেহের সকল ইন্দ্রিয়ের অনুভূতি ও ক্রিয়া সুষ্ঠু ও সুসামঞ্জস্যভাবে পরিচালিত হইয়া আমরা ভালো আছি এই বোধ জন্মায়, তখনই আমাদের স্বাস্থ্য, তাহার অন্যথা ভালো না থাকা বোধই হইল অসুস্থতা। আমাদের জীবনী শক্তির উপর কোন বিরুদ্ধ শক্তির ক্রিয়া ফলে হয় এই অসুস্থ অবস্থার উৎপত্তি। মনে রাখিতে হইবে, জীবনী শক্তি ও জীবন বিরোধী শক্তি উভয়ই অতীন্দ্রিয় সূক্ষ্ম বস্তু এবং উভয়ের যে ঘাত ও প্রতিঘাত তাহাও অতীন্দ্রিয় ভূমির উপর, স্থূল ভূমির উপর নহে, এবং উভয়ের ঘাত প্রতিঘাত জনিত যে অসুস্থতা সৃষ্টি তাহাও সূক্ষ্ম ভূমির উপর। সুতরাং এই পরিবর্তন গুণগত কোয়ালিটেটিভ
যে ক্রিয়ার ফলে এই গুণগত অবস্থার সৃষ্টি তাহাকে হ্যানিম্যান অতীন্দ্রিয় ক্রিয়া বা ডাইনামিক অ্যাকশন বলিয়াছেন। জীববিজ্ঞান অনুসারে এই নীতিকেই বলা হইয়াছে সংক্রমণ, ইনফেকশন। 1100 পাদতিকা দ্রষ্টব্য জীবন বিরোধী প্রাকৃতিক শক্তি এবং ভেষজের শক্তির উভয়েরই দেহে স্বাস্থ্যের পরিবর্তন ঘটাইয়া অসুস্থতা বা পীড়ার সৃষ্টি করিতে পারে এই সংক্রমণ ক্রিয়া দ্বারা। এই অতীন্দ্রিয় ক্রিয়া বা সংক্রমণ কি তাহা হ্যানিম্যান কয়েকটি দৃষ্টান্ত দ্বারা বুঝাইয়াছেন। যেমন চুম্বক একটি লৌহখণ্ডকে স্পর্শ না করিয়া এবং দূরে থাকিয়াও লোহের ভিতর একটা গুণগত অবস্থা অর্থাৎ চুম্বকত্ব সংক্রামিত করিতে পারে। চুম্বকের যে ভৌতিক গুণ বা বাহ্য বৈশিষ্ট্য, ফিজিক্যাল প্রপার্টিজ, তাহা কিন্তু তদ্বারা সংক্রামিত হয় না। সেইরূপ হামরোগ মানে মিজেলস, হামরোগ গ্রস্ত একটি শিশু দূরে থাকিয়াও অন্য শিশুর ভিতরে ঠিক ওই রোগ সংক্রামিত করিতে পারে। শিশুর অন্য কোনো দৈহিক বৈশিষ্ট্য তদ্বারা সংক্রমিত হয় না। জড়ীয় সংস্পর্শবিহীন এই যে প্রভাব, ইহাই হইল হ্যানিম্যান বর্ণিত ডাইনামিক অ্যাকশন বা ইনফেকশন। এখানে জড়ীয় কল্পনার কোনো স্থান নাই। হোমিওপ্যাথিক সমগ্র দর্শন এই সূক্ষ্ম ধারণা বা বোধের ভিত্তিভূমি উপর প্রতিষ্ঠিত। সুতরাং হোমিওপ্যাথিক দর্শনে প্রবেশ করিতে হইলে প্রথমে এই অতীন্দ্রিয় তত্ত্বটিকে হৃদয়ে বদ্ধমূল করিতে হইবে, নতুবা পদে পদে সন্দেহ ও ভ্রান্তি আসিয়া জটিলতা সৃষ্টি করিবে। হোমিওপ্যাথিক দর্শন অনুসারে যে ভেষজ দ্বারা রোগ নিরাময় হয় তাহার প্রভাব প্রতিফলিত হয় এই অতীন্দ্রিয় বা সংক্রমণ ক্রিয়ার দ্বারা। এই অতীন্দ্রিয় বা সংক্রমণ ক্রিয়া ছাড়াও ভেষজের আরো কতগুলি ব্যবহারিক গুণ আছে, যাহার উপর নির্ভর করিয়া সেইগুলিকে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করা হয়। সুতরাং ভেষজের বিভিন্ন ব্যবহার সম্বন্ধে এখানে কিছু আলোচনা হওয়া প্রয়োজন। 1 নম্বর, ভেষজের বাহ্য গুণ ব্যবহার। ভেষজ একটি স্থূল বস্তু, সুতরাং তাহার আয়তন আছে, তাহার ওজন আছে এবং তাহার কতগুলি বাহ্য গুণ বা বৈশিষ্ট্য আছে। এই প্রকার বাহ্য গুণ যেমন চাপ, ঘনত্ব, মসৃণতা প্রভৃতি বাহ্য বৈশিষ্ট্যের সুযোগ লইয়া চিকিৎসা ক্ষেত্রে সেইগুলি ব্যবহার করা হয়। যেমন অন্তঃবরোধ মানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, চাপ দিয়া দূর করিবার জন্য তরল পারদ, ধাতু খাওয়ানো, পিত্ত পাথুরিতে আলগা করিবার জন্য মসৃণ জলপাইয়ের তেল, অলিভ অয়েল খাওয়ানো প্রভৃতি পাথরি রোগ অলিভ অয়েলের ব্যবহার কোনো অনিষ্ট ক্রিয়া নাই বলিয়া এখনো তাহা চিকিৎসা ক্ষেত্রে প্রচলিত আছে। সেগুলি ব্যবহার যতই নির্দোষ বলিয়া ধরা হোক না কেন, এইরূপ ব্যবহার তাহাদের আরোগ্যকারী শক্তির কিছু বিকাশ নাই। বিশেষ যে স্থূল ধর্মকে অবলম্বন করিয়াই এই প্রকার চিকিৎসা ব্যবস্থা। 2 নম্বর, রাসায়নিক ব্যবহার। খনি হইতে যে সকল ভেষজ উৎপন্ন তাহাদের কতগুলি রাসায়নিক ধর্ম বা গুণের পরিচয় পাওয়া যায়। দেহের ভিতরে সেগুলি অনুরূপ ক্রিয়া প্রকাশ করিয়া থাকে।
ক্ষার জাতীয় শরীর বাইকার্বনের ধর্ম হইল অম্লত্বকে নষ্ট করা। সেই জন্য অম্লের বুক জ্বালা হইতে সঙ্গে সঙ্গে উপশম পাইবার জন্য খানিকটা সোডিয়াম বাইকার্বন খাইয়া ফেলা হয়। দেহ অভ্যন্তরে ইউরিক অ্যাসিডকে দ্রব করিবার জন্য খাওয়ানো হয় ম্যাগনেসিয়া গঠিত বোরোসাইটেট অফ ম্যাগনেসিয়া। এইসব ক্ষেত্রে ঔষধের যে ব্যবহার তাহাদের রাসায়নিক ধর্মকে অবলম্বন করিয়া উপশমের জন্য ব্যবহৃত হইলেও এই সকল ঔষধের ক্রিয়া সাময়িক এবং তাহা কেবল তাহাদের স্থূল রাসায়নিক গুণের মধ্যেই সীমাবদ্ধ। তাহাদের অন্তর্নিহিত আরোগ্যদায়িনী যে সূক্ষ্ম শক্তি তাহার পরিচয় এই ক্রিয়ার মধ্যে নাই। 3 নম্বর, সাদৃশ্য নীতির নকল প্রয়োগ। উল্লেখিত দুইটি ব্যবহার পদ্ধতি ছাড়া আরেকটি পদ্ধতি ভেষজ প্রয়োগ করা হয়। এই প্রয়োগ পদ্ধতির মূল নীতি হইল জীবন্ত দেহে ঔষধের ক্রিয়ার দ্বারা একটা উত্তেজনা সৃষ্টি করা। যেমন ত্বক ও শ্লেষ্মিক ঝিল্লি স্থানীয় প্রদাহের সিলভার নাইট্রেট লাগাইয়া আরেকটি প্রদাহ উৎপন্ন করা। এই প্রদাহের স্থানে আরেকটি প্রদাহ প্রতিস্থাপিত করিয়া আরোগ্য করার এই যে পদ্ধতি, তাহাকে অনেকে সাদৃশ্য নীতি সিমিলিবাস বলিয়া মনে করেন, কিন্তু এই ধারণা ভ্রমাত্মক। কেননা এই ব্যবহার বিধি শুধু স্থানীয় প্রয়োগের ভিতরেই নিবদ্ধ। বিচার করিয়া দেখিলেই এই ঝুটা সাদৃশ্য নীতি ব্যর্থতা আমরা বুঝিতে পারিব। শরীরের বেদনা, কালশিটে পড়া, জ্বর প্রভৃতি লক্ষণ দূর করিবার জন্য হোমিওপ্যাথিক মতে আর্নিকার যে ব্যবহার বিধি, তাহার অতীন্দ্রিয় ক্রিয়ার শক্তি স্ফুরণে ডাইনামিক অ্যাকশনের উপর নির্ভরশীল। স্থানীয় প্রয়োগ দ্বারা তাহা নির্ধারিত হয় নাই। কারণ দেহের কোন সুস্থ স্থানে যদি আর্নিকা লাগানো যায়, তাহা হইলে ঐরূপ অবস্থা উদ্ভব হইতে দেখা যায় না। ক্যালেন্ডুলাকে ক্ষত নিবারক ঔষধ রূপে যে ব্যবহার করা হয়, তাহার বাহ্য পরিচয় বা রাসায়নিক গুণের জন্য নহে। কারণ দেহের কোন অক্ষত স্থানে ক্যালেন্ডুলা প্রলেপ লাগাইলে অনুরূপ কোন ক্ষত উৎপন্ন হয় না। ঔষধের তাহার পরিচয় জীবনী শক্তির উপর তাহার সূক্ষ্ম ক্রিয়ার প্রতিফলিত করিয়া কার্যকরিতার প্রকাশ করার ভেতর। ঔষধ রূপে তাহার পরিচয় জীবনী শক্তির উপর তাহার সূক্ষ্ম ক্রিয়া প্রতিফলিত করিয়া কার্যকারিতা প্রকাশ করার ভেতরে। বিপরীত ভাবে ইহাও কিন্তু সত্য নহে যে যেহেতু অসমিয়াম ধূম শরীরে যেখানে লাগে সেখানে এক প্রকার একজিমা উৎপন্ন করে, সেই হেতু অসমিয়াম ধাতু খাইতে দিলে আর্সেনিকের মতো বিশেষ কোনো চর্মপীড়া ছাড়াইবে। আর্সেনিক খাইলে প্রকৃতই ত্বকের উপর এক প্রকার প্রদাহ সৃষ্টি করে, সেই জন্য আর্সেনিকের ত্বকের পীড়ার ফলপ্রদ। কিন্তু অসমিয়াম সম্বন্ধে যতদূর জানা যায়, তাহার বাহ্য সংস্পর্শেই ত্বকের পীড়া জন্মে। ভেষজের ক্রিয়া সম্বন্ধে উল্লেখিত তথ্যসমূহ হইতে আমরা এই সিদ্ধান্তে আসিতে পারি যে ভেষজের যে সূক্ষ্ম ক্রিয়া সাদৃশ্য নীতি অনুসারে সাধিত হয়, তাহা একটা স্থানীয় ঘটনা নহে। ভেষজের সূক্ষ্ম শক্তি খেলা জীবনী শক্তির ভিতর দিয়া সঞ্চারিত হইয়া সমগ্র দেহের প্রকাশমান হয়। দেহের বাহ্য কোন আগন্তুক পীড়ার উপর তাহার লক্ষ্য সীমাবদ্ধ নহে। এইখানে ভেষজের বাহ্য ধর্ম ও রাসায়নিক
গুণাশ্রয়ী চিকিৎসা প্রণালী হইতে হোমিওপ্যাথি মতে ভেষজের অন্তর্নিহিত সূক্ষ্ম শক্তি ক্রিয়া প্রতিফলনের চিকিৎসা পার্থক্য। হোমিওপ্যাথিক মতে ভেষজ জড়ীয় ধর্মের কোনো সার্থকতা নেই, কোনো জড়ীয় ধর্মের কোনো সার্থকতা নেই। অন্তর্নিহিত সূক্ষ্ম শক্তির বিকাশের ভেষজের আরোগ্য শক্তির পরিচয়। স্থূল পারদের দেহের উপর কোনো ক্রিয়া নেই, খানিকটা খাইলে অন্তঃপথে তাহা বাহির হইয়া আসে, কিন্তু সূক্ষ্ম বিভাজন দ্বারা সেই পারদকে শক্তিকৃত করা হইলে তাহার অসামান্য ভেষজ শক্তি স্ফুরিত হয়। এই যে শক্তি, তাহা গুণগত, আকার ও পরিমাণগত, কোয়ান্টিটেটিভ নহে। বস্তুত ভেষজ এই ভেষজই থাকে এবং দেহ সেই দেহই থাকে, অথচ প্রত্যেকটি ভেষজ স্বকীয় এক বিশেষ গুণ প্রভাবে দেহের ভিতরে অদ্ভুতভাবে এক পরিবর্তন ক্রিয়া সংক্রমিত হয়। প্রাকৃতিক পীড়াও দেহকে ঠিক অনুরূপ ভাবে বিশৃঙ্খলিত করে, ইহা আমরা পূর্বে আলোচনা করিয়াছি। সুতরাং পীড়া যেমন দেহের গুণগত বিশৃঙ্খল অবস্থা অপসরণ ও আরোগ্য, তেমনি স্বাভাবিক সূক্ষ্ম অবস্থায় গুণগত পুনরাগমন। এখানে কিছু যোগ বিয়োগের প্রশ্ন নাই, সব ঘটনা গুণগত। এই তথ্যের সমর্থনে হ্যানিম্যান এই যুক্তি প্রদান করিয়াছেন যে যখন মানুষ পীড়া হয় তখন তাহার অনুভূতিকে ভালো না থাকা বোধটি আসে সর্বপ্রথমে, এবং তাহার দ্বারা প্রমাণিত হয় যে জীবনী শক্তি কোন জীবন বিরোধী শক্তির সংক্রমণ ঘটিয়াছে। এই বিরুদ্ধ ক্রিয়াকে যদি কোনো উপায়ে রোধ করা না যায়, তা হইলে স্থূল দেহের উপর তাহার প্রভাব প্রতিফলিত হইয়া দেহের অনুভূতি ও স্বাভাবিক ধর্মকে বিপর্যস্ত করে এবং ক্রমশই রস ও রক্তের বিকৃতি ঘটাইয়া দেহের কোষসমূহের গঠনমূলক পরিবর্তন লইয়া আসে। আরোগ্যের রীতি হইল এই যে জীবনী শক্তিকে ব্যাধিমুক্ত করিয়া পুনরায় স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরাইয়া আনা। তাহা হইলে দেহের কোষসমূহের যে বিশৃঙ্খলা ও পরিবর্তন ঘটিয়াছিল তাহা আবার সুস্থ অবস্থায় ফিরিয়া আসিবে। এক্ষেত্রে আরোগ্য লাভের সর্বপ্রথম সূচনা দেখা যায় রোগী ভালো থাকা বোধ ফিরিয়া আসার মধ্যে। পরে অন্যান্য লক্ষণ ক্রমশ দূরীভূত হয়। সুতরাং লক্ষণ সমষ্টি হইল কোষসমূহের জীবন্ত পরিণাম অবস্থা, লিভিং প্যাথোলজি। তাহলে সুতরাং লক্ষণ সমষ্টি হইল কোষসমূহের জীবন্ত পরিণাম অবস্থা, লিভিং প্যাথোলজি, এবং তাহাই ব্যাধির একমাত্র প্রদর্শক ও আরোগ্য পথের ধ্রুব নির্দেশক। আরোগ্য পথে এই হচ্ছে ভাষ্য। এই যে ভাষ্যের মধ্যে আপনারা যে শুনেছেন, এর মধ্যে সবসময় সূক্ষ্ম জিনিস আমাদের জীবনী শক্তিকে আক্রান্ত করে। আর আমরা প্রথমে বলি না ভালো লাগছে না, তারপরে এই তাকে আমরা ঠিক করতে গেলে পরে আমরা কি করি যে আরেকটা সূক্ষ্ম শক্তি ওষুধ দিই, তাহলে ওই জীবনী শক্তিকে দিয়ে ধাক্কা মারে। সেই সূক্ষ্ম শক্তিটা কি? সেই সূক্ষ্ম শক্তিটা হচ্ছে তার সূক্ষ্ম শক্তিটা তার আবার তার ক্রিয়াগত, মানে ভেষজের গুণ থাকবে না, কিন্তু তার অ্যাটমিক পাওয়ার বা ডাইনামিক পাওয়ারটা বেড়ে যাবে, অতীন্দ্রিয় ভাবে যে বেড়ে যাবে, সেই ডাইনামিক পাওয়ারে সেটাকে আমরা দিতে পারবো। এই যে খেলাটা, এই খেলাটাকে আমাদের আত্মস্থ করতে হবে। যদি আমরা এই সূক্ষ্ম শক্তি সম্বন্ধে না বুঝতে পারি, তাহলে আমরা পদে পদে আমরা কি করব যে আমরা ভুল ইয়ে করব, আমরা স্থূল মাত্রায় দেব, আমরা করব। এইভাবে যত বড় বড় মনীষী আছেন তারা দেখেছেন যে এরকম
যে কিভাবে কিভাবে এই সূক্ষ্ম শক্তিকে করা যায়। মানে যে সকল বাহ্যিক প্রতিকূল শক্তি জীবনের ক্রিয়া শৃঙ্খলা ব্যাহত করিয়া সুস্থ দেহযন্ত্রের বিকলতা সংগঠন করে, তাহারা আত্মা সদৃশ্য সূক্ষ্ম, আত্মা সদৃশ্য সূক্ষ্ম শক্তি। এখানে আত্মা সদৃশ্য বলতে আমি 1973 সালে একটা আনন্দবাজারে, আমি ছোটবেলা থেকেই পেপার টেপার পড়ি, হ্যাঁ, আনন্দবাজারের মাঝখানটা প্রথম পৃষ্ঠায় মাঝখানে একটা আর্টিকেল দিয়েছে, ছোট্ট করে দেয় না, ওপর আবার চারদিকে আবার বর্ডার দিয়ে দিয়েছিল। তো ওটা যদি কেটে রাখতাম ভালো হতো। আমেরিকাতে একজন মৃত্যু পথযাত্রীকে বলা হয়েছিল যে আপনাকে মানে তার কনসেন্ট নিয়ে যে একটা কাচের ঘরের মধ্যে রেখে দেবে, কাচের ঘরের মধ্যে কাচের কফিনের মধ্যে রেখে দেবে জ্যান্ত অবস্থায়, দেখবে আত্মাটা কি করে বেরোয়। হ্যাঁ, তার কনসেপ্ট নিয়ে, এবং ওইটা একটা তুলাযন্ত্রে মানে একটা মানে এর মধ্যে শুইয়ে রেখেছিল, সে তুলাযন্ত্রের উপরে শুইয়ে রেখেছিল, মানে ওজন যন্ত্রের মধ্যে। এবং দেখা গেল ওর মৃত্যুর সময় একটা নীলচে একটা আভার মতন একটা বেরিয়ে, ওই যে মোটা কাজ চারদিকে ঘুরছে, মোটা কাজ, ওই মোটা কাজকে ফাটিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, এবং আমার এখনো মনে আছে, তা কেটেটা রাখলাম না, 4 গ্রাম মতন কমে গেল ওজনটা। তা ওইটা লিখেছে, ওটা পড়েছে, ওইটা আমি এখন আফসোস করে কেটে রাখলে ভালো হতো, এখন তো মোবাইলে ওইটাকে ছবি করে দিতে পারতাম, না তো আনন্দবাজারে গিয়ে করতে। তা এইটা একটা ধর্মগুরুর কাছে বললাম, ধর্মগুরু বলছে না না 4 গ্রাম 4 গ্রাম নয়, সূক্ষ্ম শক্তি বলতে যে এটা চুলের যে অংশটা যে মেদিনীর মধ্যে টাচ করা হয়, যতটুকু ভূমি স্পর্শ করিল ওই রকম সূক্ষ্ম শক্তি হচ্ছে আত্মা। বুঝে দেখেন, আমি তাহলে ওই সূক্ষ্ম শক্তির আত্মার মধ্যে এই সমস্ত মেমোরি চিপস গুলো ঢোকানো আছে, আগের জন্মে কি করেছি, তারপরে আমার বংশের পূর্ব পরিচয়, এই মায়াজমের চিপ, এই জিনের চিপস, ওগুলোর মধ্যে কি করে এত সূক্ষ্ম শক্তি করলো। তাহলে বড় বড় যে কেন্ট, তারপরে হ্যারিংটন, যারা যারা তারপরে যারা যারা মানে হোমিওপ্যাথিক নিয়ে চর্চা করেছেন, হেরিং, হ্যাঁ, তারা বলছে যে সূক্ষ্ম আত্মা সদৃশ্য সূক্ষ্ম শক্তি বেঁচে রেখে অন্য কোনো উপায়ে আমাদের আত্মা সদৃশ্য সূক্ষ্ম জীবনী শক্তিকে আক্রমণ করিতে এবং সংকট প্রভাবে আবিষ্ট করিতে সমর্থ নহে। এই এবং চিকিৎসক কর্তৃক প্রযুক্ত উপযোগী ঔষধগুলি আত্মা সদৃশ্য সূক্ষ্ম শক্তি সমন্বিত গুণান্বিত পরিবর্তন পটীয়সী শক্তি রাজির দেহের সর্বব্যাপী সংখ্যাবাহী স্নায়ুগুলির দ্বারা অনুভূতি হইয়া আমাদের আত্মা সদৃশ্য সূক্ষ্ম জীবনী শক্তিকে রোগ মুক্ত করে। পরন্তু এই বর্ণের ব্যতীত অন্য কোন রূপ নিরাময় করিতে সমর্থ নহে। অর্থাৎ রোগীর স্বাস্থ্য ক্ষেত্রে ইন্দ্রিয়গোচর পরিবর্তনরাজি লক্ষণ সমষ্টি আরোগ্য সাধনের প্রয়োজন রূপ সমুদ্ভাসিত হইবার পর যত্নশীল অবহিত এবং অন্বেষা রোগ সম্মুখ ব্যক্ত হইল। ঔষধগুলি জীবনী শক্তির উপরে কেবল তাহাদের তেজসম্ভূত ক্রিয়ার প্রভাবে স্বাস্থ্য পুনঃসংস্থাপন সমর্থ হয়, তথা বাস্তবিক এবং প্রণালীতে স্বাস্থ্য এবং জীবনের শৃঙ্খলা পুনঃস্থাপিত হইয়া থাকে। এই কথাগুলো আমাদের কেন্ট সাহেব বললেন। তাহলে এবারে আমরা মূল অ্যাপোরিজমের দিকে যাই, আমরা কিভাবে বুঝবো মূল অ্যাপোরিজমের কথা। 16 নম্বর অ্যাপোরিজমে বলতে আমাদের জীবনী শক্তি, এখানে বলছে আমাদের জীবনী শক্তি সূক্ষ্ম ধর্মী বলিয়া অতীন্দ্রিয় সূক্ষ্ম শক্তি
শক্তির ক্রিয়া ব্যতিরেকে প্রাণক্রিয়ার শৃঙ্খলা ভঙ্গকারী বাহিরের বিরুদ্ধ শক্তি কর্তৃক আনিত সুস্থ দেহের উপর কোনো অনিষ্টকর প্রভাবের দ্বারা তারা আক্রান্ত বা প্রভাবান্বিত হইতে পারে না। সেটা ঠিক তেমনই ভাবে আমাদের অতীন্দ্রিয় জীবনী শক্তির উপর ক্রিয়াশীল ভেষজের পরিবর্তন আনয়নকারী অতীন্দ্রিয় শক্তির সূক্ষ্ম উৎপাদক শক্তি সম্পন্ন প্রভাব ছাড়া অন্য কোনো উপায়ে ইহার সকল বিকৃতি মানে ব্যাধি দূর করা চিকিৎসকের পক্ষে সম্ভব নয়। এবারে ভাষ্য থেকে আমরা কেন্টের থেকে যে সূক্ষ্ম আত্মাসদৃশ্য সূক্ষ্ম শক্তি এর এই যে জীবাণুটা ঢুকে গিয়ে যে জীবনী শক্তিকে আক্রান্ত করে তাকে অসুস্থ করে দিল এবং মনটাকে বলে দিল যে না আমার ভালো লাগছে না, সে যদি তখনই কোনো হোমিওপ্যাথের কাছে যায় এবং তখনই যদি তার ওষুধ পড়ে যায়, তার ভিতর থেকে যত দেরি করবে তার দেহের মধ্যে এসে দেহের সেলগুলোকে বিকৃত করিবে এবং যত ইয়ে করে তার আরো আক্রান্ত বেশি হয়ে যাবে। তাই বলছে, আবার বলছি আমি, আমাদের জীবনী শক্তি সূক্ষ্ম ধর্মী বলিয়া অতীন্দ্রিয় সূক্ষ্ম শক্তির ক্রিয়া ব্যতিরেকে প্রাণক্রিয়ার শৃঙ্খলা ভঙ্গকারী বাহিরের বিরুদ্ধ শক্তি কর্তৃক আনিত সুস্থ দেহের উপর কোনো অনিষ্টকর প্রভাবের দ্বারা তাহা আক্রান্ত বা প্রভাবান্বিত হইতে পারে না। ঠিক তেমনি ভাবে আমাদের অতীন্দ্রিয় জীবনী শক্তির উপর ক্রিয়াশীল ভেষজের পরিবর্তন আনয়নকারী অতীন্দ্রিয় শক্তির সূক্ষ্ম উৎপাদক শক্তি সম্পন্ন প্রভাব ছাড়া অন্য কোন উপায়ে ইহার সকল বিকৃতি মানে ব্যাধি দূর করা চিকিৎসকের পক্ষে সম্ভব নয়। এতটুকু আমরা একটু বুঝতে পারলাম। দেহে সর্বত্র অবস্থিত অনুভূতিমূলক স্নায়ু মণ্ডলী সাহায্যে জীবনী শক্তি ভেষজের প্রভাবের সাড়া দেয়। তাহলে আমরা ওষুধটা খাওয়ার পরেই আমাদের ওষুধ হাইপোথ্যালামাসে চলে গেল, হাইপোথ্যালামাস থেকে আমাদের নার্ভের মাধ্যমে স্নায়ুর মাধ্যমে যেখানে আমাদের অবস্ট্রাকশন গুলো যেখানে ইয়ে হচ্ছে, যেমন কেউ হয়তো খুব করে আঘাত খেয়েছে, তার জায়গাটা কালছিটে পড়ে গিয়ে রক্ত মানে ওখানে জমাট বেঁধে গেছে, ওখানে ফর্সা হলে লাল আর একটু নীলচে হয়ে গেছে স্থানে স্থানে, তা সেই রক্তটাকে সার্কুলেটেড করতে করার জন্য আমাদের যে ব্যথা বেদনা যে হয়েছে সে একমাত্র ক্ষমতা রাখে আর্নিকা মন্টানা। তা আর্নিকা মন্টানা দিলে পরে খেতে খেতে ওই জায়গাটা যতদিন না ওই কালসিটে ইকাইমোসিস, ইংরেজিতে বলে ইকাইমোসিস না সারে ততদিন আমরা ওই পটেন্সিতে খাইয়ে যাচ্ছে। যখন আস্তে আস্তে ওটা ফিকে হয়ে যাচ্ছে তাহলে আমরা তখন ওষুধটা করে এই যে স্নায়ুর মাধ্যমে যে আমাদের ওষুধের ক্রিয়া, অ্যালোপ্যাথিক ওষুধের ক্রিয়া কি পেটে যাবে, ওটা বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে গিয়ে লিভারে যাবে, লিভার থেকে রক্তে মিশবে, হার্টে আসবে এবং সারা শরীরে ছড়িয়ে দেবে। এই কাজটা করতে তো অনেকটা সময় লেগে যায়, ধরেন মিনিমাম তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায়। কিন্তু আমাদের জীবের মধ্যে অসংখ্য রিসেপ্টর আছে, সে এই 60,000 না কত শুনেছিলাম, সেই ওই রিসেপ্টর দিয়ে সঙ্গে সঙ্গে এবং গ্রানের সাথে যারা মানে মুখ আটকে গেছে, নাক দিয়ে শুধু ওষুধের জিঙ্কাম মেটালিকাম ওষুধ তুলোর মধ্যে দিয়ে নাকে শুকিয়ে দিয়েছে, তাতেই তার জাপানিজ এনকেফ্যালাইটিস ভালো হয়েছে। সে তার মুখ টুক গুলো খুলতে পারছিল না। আমাদের ভোলানাথ চক্রবর্তী তার ইয়েতে সেমিনারে বলেছিলেন যে সে আবার আমাদের যে সচিবের ওয়াইফ তাকে আমাদের পিজি হসপিটালে তাকে শুনেছিলাম ইনকাম মেড দিয়েছিলেন,
200 নাকে শুকিয়ে দিয়েছে। এই যে নাকে শুকা, এই যে তাতেও যে আমাদের নার্ভে সাড়া দিতে, তাহলে এখানে বললো কি, এই কথাটা কি বললো, যে দেহের সর্বত্র অবস্থিত অনুভূতি সকল স্নায়ুমণ্ডলীর সাহায্যে জীবনী শক্তি ভেষজের প্রভাবে সাড়া দেয়। সুতরাং মনোযোগের সহিত পর্যবেক্ষণশীল ও অনুসন্ধিৎস চিকিৎসকের নিকটে আরোগ্য বিধানের পক্ষে যতখানি প্রয়োজন, ততখানি বিশদ ভাবে রোগীর স্বাস্থ্যের বোধগম্য পরিবর্তন সমূহ লক্ষণ সমষ্টি ব্যাধি রূপে ধরা দিলে তাহার ব্যবস্থিত ঔষধ সমূহের সূক্ষ্ম প্রভাব জীবনী শক্তির উপর প্রতিফলিত হইয়া স্বাস্থ্য ও সাবলীল প্রাণক্রিয়াকে পুনরায়ন করিতে সমর্থ হয় এবং তাহা কার্যত সম্পন্ন করিয়া থাকে। এখানে কল্পনা সূত্র ধরিয়া জীবনী শক্তি বিপর্যস্ত হইলে গুরুতর পীড়া উৎপন্ন হইতে পারে এবং তাহা নিরাময় অনুরূপ ভাবে হয়। এটা একটা ইয়াতে স্টার মার্ক ছিল ইংরেজি বইতে, সেটাও পড়লাম। তা এইবার আপনি একদিন বলছিলেন আমাদের কাসেম স্যার, যে একটা পরিজনকে ভালো করে এই জন্য এইখানে যদি 16 নম্বরে যদি অসুবিধা হয় তো বলুন, তা আরো ডিটেলস আরো বলতে পারবে। সূক্ষ্ম শক্তি আত্মসদৃশ্য। জি 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 16 নম্বরে আমাদের জীবনী শক্তি কি, এমন কি অদৃশ্য সমস্যা, এটা নিয়ে আমাদের ডক্টর বিশ্বনাথ বাবু খুব সুন্দর গভীর আলোচনা করেছেন। ইনশাআল্লাহ এর ভিতরে যদি কারো জিজ্ঞাসা কিংবা কোনো জিজ্ঞাসা থাকে, আমি এটা কেন্ট সাহেব 10 পৃষ্ঠায় লিখে গেছে এই 16 নম্বরকে। একটি জিনিস যা এটা যে ধরা যায় না, ছোঁয়া যায় না, অথচ সে আসে। করতে পারেন ডাক্তারবাবু আসেন। আচ্ছা, আমি বলছি, কেন সাহেব বলছেন যে এইটার থেকে আমরা কি পাবো? হেলদি স্টেট 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাউ মেড সিক। 3 নম্বর হাউ কিওর অনলি ডিজেন্স অ্যান্ড কিওর ইন ডাইনামিক প্লেনস। এইটা নিয়ে উনি 10 পৃষ্ঠা লিখে গেলেন। আমি কিছুটা প্রথম প্যারাগ্রাফটা পড়লাম, 8টা সদৃশ্য। দ্বিতীয় প্যারাগ্রাফটা একটু পড়ছি, যে 10 পৃষ্ঠাতে পড়া অনেক সময় লেগে যাবে। যদি কারো প্রশ্ন থাকে থেকে বলবেন। অদ্য পূর্বাহ্নে আমরা যে বিষয়ে আলোচনা করিব, স্থির করিয়া 16 সূত্রে, 16 মানে 16 নম্বর সূত্রে যে বিষয় সন্নিবিষ্ট রইয়াছে, ইহাতে 3টি অবস্থা বিচরণ করা হইয়াছে। সুস্থ অবস্থা অর্থাৎ শরীরের স্বাভাবিক ক্রিয়াবলী, খ কি প্রকারে সেই অবস্থা রোগাক্রান্ত হয় অর্থাৎ বিকৃত অবস্থা পরিণত হয়, এবং গ সেই বিকৃত অবস্থায় কি প্রকারে স্বাস্থ্যে পরিবর্তিত হয়। আমরা কোন সম্পূর্ণ স্বাস্থ্যবান ব্যক্তিকে পাইলে অকস্মাৎ কোন সংঘর্ষ দ্বারা তাহাকে স্তম্ভিত করিতে পারি, তাহাকে আহত করিতে পারি, আমাদের চারদিকে অবস্থিত স্থূল দ্রব্যগুলি দ্বারা তাহাকে অভিভূত করিতে পারি, কিন্তু সে ব্যক্তি ওই সকল প্রভাব অতিক্রম করিয়া উঠিবে, অর্থাৎ ওই সকল বিক্ষোভ অপস্থিত হইয়া যাইবে, পর্যন্ত সেই ব্যক্তির প্রতি কোন প্রকার বিশৃঙ্খলা সঞ্চারিত করিয়া যাইবে না। সেই ব্যক্তি হয়তো স্বল্পকালের জন্য সেই সংঘাতের প্রভাবে আবিষ্ট থাকিতে পারে, কিন্তু যখন প্রতিক্রিয়া ঘটিবে, যদ্যপি তৎক্ষেত্রে প্রতিক্রিয়া ঘটে, তখন সেই আবেশ তাহার প্রতি কোনরূপ উপবিষ দোষ প্রক্ষেপ না করিয়া অন্তরিত হইবে। এই সংঘাতাদি হইতে
সে ব্যক্তি কোনো তরুণ কিংবা পুরাতন পীড়ার প্রাপ্ত হয় না। অভৌতিক পদার্থগুলি ক্রিয়া দ্বারা অর্থাৎ সেই ব্যক্তির প্রবণতামূলক সদৃশ্য ক্ষেত্রে সামান্য পদার্থ ক্রিয়াশীল হইলে তাহাকেও রোগ সংক্রমিত করে। ইহা তাহার অন্তঃস্থম ক্ষেত্র হইতে বাহ্যতম ক্ষেত্র পর্যন্ত প্রসারণক্ষম বস্তুর কার্যফল এবং লক্ষণরাজি নামে অভিহিত তাহারই প্রমাণ প্রতিপাদন। যে বস্তু মানুষের তন্তু কিংবা শারীরিক ক্রিয়ার অপকর্ষ সাধন করে, সে বস্তুর ক্রিয়া স্বল্পক্ষণ স্থায়ী হয় এবং তাহা কোন প্রকৃত ব্যাধি প্রতিষ্ঠা করিতে সক্ষম নহে। যে সকল স্থূল ভেষজ দ্রব্য গুলি বিরেচন হেতু ব্যবহৃত হইতে দেখা যায়, তাহারা ইহার নিদর্শন স্বরূপ। বিরেচন বা ভ্রমণ ক্রিয়ার জন্য তোমরা রোগীকে স্থূল অশোধিত ভেষজ প্রয়োগ করিতে পারো, কিন্তু রোগী উহাদের সংঘাত অতিক্রম করিয়া আপন মৌলিক অবস্থা পুনর্প্রাপ্ত হইবে। তরল ঔষধ দ্রব্যগুলি প্রচন্ডতর ও দীর্ঘকাল ব্যাপী ব্যবহারের পর তাহার শরীরে ভেষজ সঞ্জাত ব্যাধি আরোপিত হইতে পারে, পরন্তু স্বাভাবিক রুগ্নাবস্থার তুলনায় তাহাও অনেকাংশ কেবল উপরিভাগ ও সংশ্লিষ্ট ব্রোমাইড অফ পটাশিয়াম ক্রমান্বয়ে ব্যবহার করিলে যথাকালে তাহার ফল প্রকাশ পাইবে। কিন্তু এই ওষুধটি গভীর ক্ষেত্রে প্রবেশ করিতে পারে না। ইহা কেবল তন্তু ক্ষেত্রে ক্রিয়াশীল। স্থূল ব্যাধি মাত্র উৎপন্ন করিতে পারে, কিন্তু ব্যাধি বিষতুল্য কোন আবেশ প্রক্ষেপ করিতে পারে না। আরেক উদাহরণস্বরূপ স্থূল বিষ পদার্থগুলি বিচার করিয়া দেখো। ওই সকল দ্রব্যের অনেকগুলি স্থূল অবস্থাতে উদরস্থ করা যায়, কিন্তু জীবনী শক্তির উপর তাহাদের যৎসামান্য আবেশ প্রকটিত হইতে দেখা যায়। বস্তুত আমরা দেখি বিষ পদার্থের যত কর্মবৃত্ত যত তীব্র এবং যতই ঘন হয়, তৎসঞ্জাত লক্ষণ সমষ্টিবাহী চিত্র ততই সংকীর্ণ হইয়া থাকে। বসন্ত গুটিকার ছাল গলাধকরণ করা যায়, ইহা উদরে পরিপাক হইয়া যায়, পরন্তু তজ্জন্য সামান্যই উপদ্রব ঘটে। কিন্তু কোন ব্যক্তি প্রবণতা ভূমি অনুরূপ স্তরের বায়ুতে ভাসমান মসূরিকা তেজবিম্ব গ্রাণের দ্বারাই সেই ব্যক্তিকে সংক্রামিত করিবে। তাহার পীড়া নির্দিষ্ট অনুবদ্ধ কাল, প্রগতিকাল এবং প্রশমন কাল সম্পৃক্ত থাকিবে। এই সকল ব্যাপার হইতে প্রতিপন্ন হয় যে তাহার ব্যক্তিগত প্রকৃতির ভিত্তির পর্যন্ত সংঘাত প্রাপ্ত হইয়াছে। মানুষের অভ্যন্তর ক্ষেত্রে তাহার অদৃশ্য অভৌতিক সত্তার এই প্রক্রিয়া সংসাধিত হয়। ইহাই অভ্যন্তর হইতে বহির্ভাগের প্রসারিত হইয়া সে ব্যক্তি তন্তুগুলিতে ব্যাধির পরিণাম উৎপন্ন করে, চর্মের উপর পীড়ার ফল প্রক্ষেপ করে। দেখেন, বসন্তের যে গুটিগুলো থেকে যে বাতাসে উড়ে উড়ে যায়, সেইগুলোর থেকে আমরা আমাদের শরীর যদি জীবনী শক্তি উইক থাকে আমাদের ধরে ফেলবে। কিন্তু অনেক সময় আছে যে ব্যক্তি বসন্ত গুটি ভিতরে হয়েছে, ছাল টাল গিয়ে মতো ফুটে গেছে বা গলাধকরণ হয়েছে, সেই জন্য সে অতটা পাচ্ছে না, ওটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই যে হামের কথা যেমন আমাদের ভাষ্যতে পেলাম, হামটা যে তার দ্বারা সে দূরে আছে, কিন্তু তার হাওয়ার লেগে আরেকজনের হয়ে গেল। তাই সেইভাবে বোঝাতে চাচ্ছে যে এই সূক্ষ্ম শক্তির দ্বারা যে রোগগুলো যাচ্ছে, আমাদের ওষুধগুলো হবে সূক্ষ্ম শক্তি।
এইগুলো 16 নম্বরে আমাদের দিয়েছে। এবার 17 নম্বরে বলছে, আমরা তো ভাষ্য পাঠ করে নিয়েছি, 17 নম্বরটা বলছে, যেহেতু বোধগম্য সমগ্র লক্ষণ সমষ্টি দূরীভূত হওয়ার ফলে আরোগ্য লাভে জীবনী শক্তির আভ্যন্তরীণ বিকৃতি যাহার কারণে এই ব্যাধি, তাহাও যখন একই সময়ে দূরীভূত হয়, এখানে ফুটনোট আছে, তখন এই সিদ্ধান্তে আসা যাইতে পারে যে চিকিৎসকের কর্তব্য হইল শুধু সমস্ত লক্ষণ ঠিকভাবে দূরীভূত করা এবং একই সময়ে অন্তর্নিহিত বিশৃঙ্খলাকে, অর্থাৎ যাহাকে বলা হয় জীবনী শক্তির অসুস্থতা অর্থাৎ ব্যাধি, এখানে ফুটনোট, স্বয়ং তাহাকে রোধ ও নির্মূল করা। ব্যাধি যখন নির্মূল হয়, স্বাস্থ্য তখন ফিরিয়া আসে। ইহাই হইল চিকিৎসকের উচ্চতম ও একমাত্র লক্ষ্য, অর্থাৎ বিদ্যার বিধা আস্ফালন না করিয়া রোগীকে সাহায্য দান দ্বারা নিজের যথার্থ উদ্দেশ্য বিষয়ে অবহিত থাকা। তাহলে এখানে আমরা ফুটনোট পড়ি। আবার এখানে ফুটনোট বলছে যে, আবার বলছি 17 নম্বর অ্যাপরিজমে, যেহেতু বোধগম্য সমগ্র লক্ষণ সমষ্টি দূরীভূত হওয়ার ফলে আরোগ্য লাভে জীবনী শক্তির আভ্যন্তরীণ বিকৃতি যাহার কারণে এই ব্যাধি, তাও যখন একই সময়ে দূরীভূত হয়। এবারে এটা পড়ছি, বিপদের স্বপ্ন। কত নম্বর ফুটনোট ডক্টর বাবু? এটা 10 নম্বর সূত্র। ওখানে ত্রিগুণাথ বন্দ্যোপাধ্যায় এখানে 10 নম্বর লিখেছে। হ্যাঁ, ওই 17 নম্বরে দূরীভূত হয়, নিচেই আছে এটা ফুটনোটটা। হ্যাঁ, বিপদের স্বপ্ন পেয়েছেন এটা? আমরা পেয়েছি, কিন্তু এখানে লিখছে যে কোন নির্দিষ্ট দিনে বা সময়ে মৃত্যু হবে এমন ধরনের। আচ্ছা, বিপদের স্বপ্ন, ভ্রান্ত কল্পনা কিংবা ভয়ানক ভবিষ্যৎবাণী, যথা অমুক দিনে কিংবা অমুক সময়ে মৃত্যু ঘটিবে, অনেক সময়ে পীড়ার সূচনা এবং বৃদ্ধি সংকেত দেয় এবং আসন্ন মৃত্যুর ইঙ্গিত, এমনকি অবধারিত মৃত্যু লইয়া আসে। বাহিরে পরিদৃশ্যমান অবস্থার সমান তালে আভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন না হইলে এইরূপ ঘটনা কখনো সংঘটিত হইতে পারে না। সেই জন্য আসন্ন মৃত্যুর নির্দেশক সকল বিকৃতির লক্ষণ প্রায় অনুরূপ প্রণালীতে, যথা কোন চতুর ছলনার দ্বারা কিংবা বিপরীত কোন বিশ্বাসে পরিচিত করিয়া বিদূরিত করা সম্ভব হইয়াছে এবং তাহার দ্বারা স্বাস্থ্য অকস্মাৎ ফিরিয়া আসিয়াছে। এই নৈতিক প্রতিকারের সাহায্য ব্যতীত এই আশঙ্কিত মৃত্যুর বাহ্য আন্তর বিকৃতি অপসারণ কখনো সংগঠিত হইতে পারিত না। আচ্ছা, তখন এই সিদ্ধান্তে আসা যাইতে পারে যে চিকিৎসকের কর্তব্য হইল শুধু সমস্ত লক্ষণ ঠিকভাবে দূরীভূত করা। তাহলে আমাদের এখানে হ্যানিম্যান বারবার বলছেন যে আমাদের ভেষজের
লক্ষণগুলিকে আমরা ভালো করে অনুধাবন করব, ভালো করে পার্সিভ করব। আসলে একটা ঔষধের ভেষজের কে চিনব কি করে, তার লক্ষণটা যে। এই জন্য আমাদের কেন্ট বলেছেন কি, এক জায়গায় লিখেছেন কেন্ট, যে একটা ওষুধকে চিনতে গেলে লক্ষণগুলিকে তুমি ভালো করে পার্সিভ করো, তুমি ভালো করে বোঝো। কিন্তু এই ওষুধ এই ফোড়া সারিয়েছে, এই ওষুধ এইটা করেছে, এই ওষুধ ওইটা করেছে, এই ওষুধ অমুক লোক ভালো করেছে, তাহলে পদে পদে আমরা ঠকবো। আমাদের লক্ষণরাজি হচ্ছে আসল ব্যাপার। তাহলে সমস্ত লক্ষণ ঠিকভাবে দূরীভূত করা এবং একই সময়ে অন্তর্নিহিত বিশৃঙ্খলাকে, অর্থাৎ যাহাকে বলা হয় জীবনী শক্তির অসুস্থতা অর্থাৎ ব্যাধি স্বয়ং, এই ব্যাধি বলে একটা ফুটনোট, ঠিক এইভাবে ব্যাধি বলে ফুটনোটটা বলছে, ঠিক এইভাবে মানব যে সকল ব্যাধিতে ভোগে সেই সকলের আরোগ্য বিধান সম্পর্কে ব্যাধিকে নির্মূল করিয়া যাহা পুনরায়ন করিবার জন্য কি দূরীভূত করা প্রয়োজন, তাহা মানব জাতির রক্ষাকর্তা পরমেশ্বর চিকিৎসককে দেখাইয়া দিয়া তাহার জ্ঞান ও করুণা প্রকটিত করিয়াছেন। কিন্তু তাহার জ্ঞান ও করুণা সম্বন্ধে আমরা কি ধারণা করিতাম যদি পীড়ায় আরোগ্য প্রদান, আমার নাকি আমরা কি ধারণা করিতাম, আমরা, কিন্তু তাহার জ্ঞান ও করুণা সম্বন্ধে আমরা কি ধারণা করিতাম যদি পীড়া আরোগ্য প্রদানকারী তত্ত্বকে তিনি রহস্যের আবরণে ঢাকিয়া রাখিতেন এবং অদৃশ্য অভ্যন্তরে আবদ্ধ করিয়া রাখিতেন, যাহার ফলে মানুষের পক্ষে সঠিকভাবে ব্যাধিকে জানা এবং তার জন্য আরোগ্য বিধান করা সম্ভবপর হইতে পারিত না। তাহলে কি হলো, কিন্তু তাহার জ্ঞান ও করুণা সম্বন্ধে আমরা কি ধারণা করিতাম যদি পীড়ার আরোগ্য প্রদানকারী তথ্যকে তিনি রহস্যের আবরণে ঢাকিয়ে রাখিতেন এবং অদৃশ্য অভ্যন্তরে আরোধ্য করিয়া রাখিতেন, যাহার ফলে মানুষের পক্ষে সঠিকভাবে ব্যাধিকে জানা এবং তার জন্য আরোগ্য বিধান করা সম্ভবপর হইতে পারিত না। এটা হচ্ছে এখানে ফুটনোটে বলছে জীবনী শক্তির অসুস্থতা অর্থাৎ ব্যাধি স্বয়ং তাহাকে রদ এবং নির্মূল করা। ব্যাধি যখন নির্মূল হয় স্বাস্থ্য তখন ফিরিয়ে আসে। ইহাই হইল চিকিৎসকের উচ্চতম একমাত্র লক্ষ্য। অর্থাৎ বিদ্যার বৃথা আস্ফালন না করিয়া, আমি এই জানি আমি অমুক সারিয়েছে তমুক সারিয়েছে, এই আস্ফালন না করিয়া রোগীকে সাহায্য দান দ্বারা নিজের যথার্থ উদ্দেশ্য বিষয়ে অবহিত থাকা। 18 নম্বরে বলছেন, রোগের আনুষঙ্গিক হ্রাস ও বৃদ্ধি লক্ষণ সহ রোগের সামগ্রিক লক্ষণ সমষ্টি ছাড়া রোগের এমন আরো কিছুর পরিচয় পাওয়া যায় না যাহার দ্বারা চিকিৎসার প্রয়োজন অনুভূত হয়। এই অবধারিত সত্য হইতে এই অবিসংবাদিত সিদ্ধান্তে আসা যায় যে ঔষধ নির্বাচনে আমাদের একমাত্র পথ প্রদর্শক হিসাবে
প্রত্যেক রোগীর ক্ষেত্রে অবস্থা ও সমগ্র লক্ষণ সমষ্টি হইবে একমাত্র নির্দেশক। 19 নম্বরে বলছে, যেহেতু ব্যাধি বলিতে সুস্থ ব্যক্তি স্বাস্থ্যের অস্বাভাবিক বিকৃতির লক্ষণ ছাড়া আর কিছুই না, এবং যেহেতু রোগীর স্বাস্থ্য সুস্থ অবস্থায় ফিরিয়ে আসার মধ্যেই নিহিত থাকে আরোগ্য লাভের একমাত্র সম্ভাবনা, তখন স্পষ্টই বোঝা যায় যে অনুভব ও ক্রিয়ার দিক দিয়া স্বাস্থ্যের কোনো পরিবর্তন যদি ঔষধে না ঘটাইতে পারিত, তা হইলে ঔষধই কখনই আরোগ্যের সন্ধান করিতে পারিত না। বস্তুত ঔষধের আরোগ্য প্রদান ক্ষমতার মূল হইল একমাত্র তাহার সেই অন্তর্নিহিত শক্তি, যাহার দ্বারা তাহা মানুষের স্বাস্থ্যের পরিবর্তন ঘটাইতে পারে। এটা হচ্ছে 19 নম্বর। 19 নম্বর পরে 20 নম্বরটা বলে নিচ্ছি, কারণ কি এই 20 পর্যন্ত হলো, 21 থেকে 25 পর্যন্ত একটা খুব দারুণ ব্যাপার আছে, যার জন্য 20 নম্বরটা বলে নিচ্ছি। ভেষজের এরই সাথে সাথে ভেষজের অন্তর প্রকৃতির মধ্যে নিহিত যে সূক্ষ্ম শক্তির দ্বারা মানুষের স্বাস্থ্যে বিকৃতি ঘটে, তাহা কখনো আমরা যুক্তির বলে ধারণা করিতে পারি না। সুস্থ দেহের উপর তাহার পরিদৃশ্যমান ক্রিয়াশীলতা হইতে তাহার স্পষ্ট পরিচয় আমরা অভিজ্ঞতা সূত্রে লাভ করিয়া থাকি। আবার বলছি, ভেষজ মানে ওই যে ওষুধের অন্তর প্রকৃতির মধ্যে নিহিত যে সূক্ষ্ম শক্তির দ্বারা মানুষের স্বাস্থ্যের বিকৃতি ঘটে, তাহা কখনো আমরা যুক্তির বলে ধারণা করিতে পারি না। সুস্থ দেহের উপর তাহার পরিদৃশ্যমান ক্রিয়াশীলতা রইতেই তাহার স্পষ্ট পরিচয় আমরা অভিজ্ঞতা সূত্রে লাভ করিয়া থাকি। এই যে এখন 19-20 পড়ে ফেললো, এবার 21 থেকে 25 হচ্ছে অন্য একটা আইটেমে চলে যাব। এখন কথা হচ্ছে কি, এই 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, এর মধ্যে যদি প্রশ্ন থাকে, না হলে আমি একটু পড়ছি। 17 নম্বরে কি বলছেন, ডক্টর কেন 17 নম্বরে, the removal of the totality of the symptoms means the removal of the causes. লক্ষণ সমষ্টি দূরীভূত হইলে তৎসহ কারণটিও দূরীভূত হইবে। এই অর্গাননের 17 নম্বর সূত্রে যেহেতু বোধসাধ্য যাবতীয় আমিক চিহ্ন ও লক্ষণাদি দূরীকরণ দ্বারা রোগের কারণ স্বরূপ জীবনী শক্তির আভ্যন্তরীণ পরিবর্তন তথা সম্পূর্ণ পীড়াটি একই সময় দূরীভূত হয়, তজ্জন্য ইহাই প্রতিপন্ন হইতেছে যে আভ্যন্তরীণ পরিবর্তন বা জীবনী শক্তির আময়িক বিকৃতি অর্থাৎ সমষ্টিভূত পীড়া তথা সাক্ষাৎ ব্যাধিটিকে বিদূরিত বা বিনষ্ট করিবার জন্য সম্পূর্ণ লক্ষণরাজি মাত্র দূরীভূত করা চিকিৎসকের প্রয়োজন। অপিচ পীড়া ক্ষয়প্রাপ্ত হইলে স্বাস্থ্য পুনঃসংস্থাপিত হইয়া থাকে এবং ইহাই সম্পাদন করা তথা স্বাস্থ্য পুনঃপ্রাপ্তি হেতু রোগীকে সাহায্য করা চিকিৎসা বৃত্তি যথার্থ উদ্দেশ্য চিকিৎসকের সর্বোচ্চ অর্থাৎ একমাত্র লক্ষ্য, এবং পরন্তু পাণ্ডিত্য জ্ঞাপক বিচিত্র রচনারাজির প্রয়োগ নাহি, পাণ্ডিত্যপূর্ণ রচনারাজির প্রয়োগ নাহি, কেমন করে বললেন। হ্যাঁ, লক্ষণ সমষ্টি চিরহিত হইলে তাহাদের কারণও যথার্থ অপসৃত হয়, ইহাই এই সূত্রের অর্থ। মানে এই সূত্রের অর্থ মানে 17 নম্বর, পরিণামগুলির মধ্যে তাহাদের কারণরাজি অবিরাম প্রবহমান, অর্থাৎ কারণগুলি তাহাদের পরিণামগুলির মধ্যে অব্যাহত উপাগত। ইহা অনেকের পরিজ্ঞাত না থাকিতে পারে, কিন্তু
সত্যই পরিণামগুলির মধ্যে বহু অংশ তাহাদের সূচনার কারণগুলি বিদ্যমান থাকে। অতএব যখন পরিণামগুলির মধ্যে কারণ অব্যাহত রইয়াছে, পরিণামগুলি দ্বারা যখন কারণের প্রতিচ্ছায়া প্রকটিত হইয়া থাকে, তখন বিচারক্ষম ব্যক্তিমাত্রই স্বীকার করিবেন যে লক্ষণরাজি তিরোহিত হইতে দেখিলে তাহার কারণও দূরীভূত জানিতে হইবে। ইহাতে তোমরা বুঝিতে পারিবে যে যদ্যপি কোনো ব্যাধিত ডিম্বাশয় অবলম্বন বহু সংখ্যক লক্ষণরাজি প্রকটিত হয়, তদ অবস্থায় এই ডিম্বাশয়টি কাটিয়া দেহ হইতে বিচ্ছিন্ন করিলে তদ্দ্বারা লক্ষণ প্রসূ কারণটি দূরীভূত হয় না, পরন্তু উহা অন্য কোনো অঙ্গ অবলম্বনে বিকাশ পাইবে। সম্ভবত অপর ডিম্বাশয়টি কিংবা শরীরে অন্য কোনো দুর্বল অংশকে আবিষ্ট করিবে। এটা মানে ডিম্বাশয় বলতে এখানে টিউমারের কথা বলছেন। একটা ওখান থেকে দিলে ওটা যাবে না, ওখানটাই হলো, আরেক জায়গায় আবার হতে পারে। পীড়ার এই যে ব্যাপারগুলো বলছেন, যে 17 নম্বর সূত্র বলছেন, তারপরে হচ্ছে আপনার ভেতরের কথা, লক্ষণ সমষ্টি, আচ্ছা, লক্ষণ সমষ্টি কথাটির তাৎপর্য অনেক। ইহার অর্থের প্রসার যদি এটা অনেক বেশি বড় হয় তাহলে তো এগুলো আর 5-6 মিনিটের ভিতরে আমরা শেষ করবো, যেটা যতটা হয়। আচ্ছা 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 আচ্ছা, আমি সংক্ষেপ করে দিচ্ছি। হ্যাঁ, আমি সংক্ষেপে নিয়ে আসছি। তাহলে এই 17 নম্বর হলো, এই 17 নম্বরের পরে হচ্ছে আপনার 19 নম্বর সূত্র বলছি। 19 নম্বর সূত্রে কি বলছেন, যে যখন দেখা যাইতেছে যে আময়িক লক্ষণরাজির রূপে প্রকটিত সুস্থ ব্যক্তির স্বাস্থ্যের অবস্থান্তরগুলি ব্যতীত ব্যাধিগুলি আর অন্য কিছু নয়, এবং পীড়িত ব্যক্তির বর্তমান স্বাস্থ্যের অবস্থা পরিবর্তন পূর্বক সুস্থ অবস্থায় পরিণত করা আরোগ্য সাধনের একমাত্র উপায়, তখন ইহাই প্রতিপন্ন হইতেছে যে মানবের অনুভূতি ও ক্রিয়াদিগত স্বাস্থ্যের পরিবর্তন প্রতিবেশী শক্তি না থাকিলে বিশেষগুলি কখনো ব্যাধি আরোগ্য সম্পাদনে সমর্থ হইত না। বস্তুত তাহাদের আরোগ্য সাধিকা শক্তিটি কেবল তাহাদের এই স্বাস্থ্য পরিবর্তন প্রতিবেশী শক্তি হইতে উপজাত। এবারে বিশেষ পরীক্ষা আছে। কুড়ি নম্বরটা বলছেন কি, যে 20 নম্বরে হচ্ছে যে মানবের স্বাস্থ্যের অবস্থা পরিবর্তন প্রতিবেশী আত্মার সমতুল্য এই শক্তি, যাহা বিশেষগুলি আভ্যন্তরীণ প্রকৃতির মধ্যে প্রচ্ছন্ন থাকে। কেবল তর্কের সাহায্যে আমরা কখনই আবিষ্কার করিতে পারিব না। মানবের সুস্থ অবস্থার উপর তাহার ক্রিয়া ঘটিত লীলা বৈচিত্র্যের অভিজ্ঞতা হইতে আমরা তাহার স্পষ্ট পরিচয় প্রাপ্ত হই। মানব দেহানুক্রমে এখনই কোন কার্য সাধন করিবে তাহা জানিবার কেবল একটি উপায় আছে। অনেকগুলি মানুষকে ইহা সেবন করিতে দিয়া এখনইতে ক্রিয়া বিকাশ হেতু তাহারা ভুক্ত ভোগ দ্বারা যে সকল লক্ষণ জানিতে পারিবে সেইগুলি লিখিয়া লইতে হইবে। প্রথমে এই জ্ঞান থাকা আবশ্যক যে বিশেষগুলি মানুষকে ব্যাধিত করে, অতঃপর সেই ব্যাধির প্রকৃতিও জানিতে হইবে। হোমিওপ্যাথিক চিকিৎসক যে ঔষধটি ব্যবহার করিবেন তাহার পূর্বে সুস্থ নরদেহে এমন ভাবে পরীক্ষিত হওয়া উচিত
যাহাতে সেই ঔষধের লক্ষণবাহী মূর্তিটি সম্পূর্ণরূপে প্রকটিত হইয়া থাকে। হোমিওপ্যাথিক চিকিৎসা বৃত্তির পক্ষে ইহা জ্বলন্ত লজ্জার বিষয়। হোমিওপ্যাথিক চিকিৎসা বৃত্তির পক্ষে ইহা জ্বলন্ত লজ্জার বিষয় যে হোমিওপ্যাথিক ঔষধগুলি একাধিক ঔষধ সকল স্থান পাইয়াছে, যাহাদের গুণাবলী পরীক্ষা না করিয়াই অমুক বা অন্য কোন রোগে প্রয়োগ করিবার জন্য সুপারিশ করা হয়। কারণ সম্ভবত কোন এক চিকিৎসক কোন বৃদ্ধা মহিলার সুপারিশে একটা ঔষধ দ্রব্য উদুরি রোগে প্রয়োগ করিয়াছিলেন। অর্গাননে প্রত্যেক পংক্তিতেই এরূপ ব্যবস্থার নিন্দা করা হইয়াছে। প্রত্যেক মতেই ইহার নিন্দা করে। ইহার মধ্যে কোনো নীতি সম্বন্ধ নাই। ইহা বিজ্ঞান বিরুদ্ধ। ইহা চিকিৎসা বৃত্তির অযোগ্য ব্যবস্থা। প্রত্যেক ভেষজ থেকে সুস্থ নরদেহের পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করিয়া লইতে হইবে। আমাদের মেটিয়া মেডিকা অধ্যয়ন স্থলে আংশিক রূপে পরীক্ষিত ঔষধগুলি আমি তোমাদের স্কন্ধে চাপাই না। উত্তম রূপে পরীক্ষিত ঔষধগুলি অধ্যয়ন শেষ করিয়া পরে সেগুলি পাঠ করিলে চলিবে। গাইডিং সিমটমস গ্রন্থে আংশিক রূপে পরীক্ষিত বিস্তর ঔষধ স্থান পাইয়াছে। সেই সকল ঔষধের দ্বারা আরোগ্য লাভ অনেক ক্ষেত্রে আকস্মিক ঘটনা মাত্র, কিন্তু অভিজ্ঞ বিশেষজ্ঞগণ যে সকল পুরাতন ঔষধগুলি দিয়াছেন সেইগুলি বহু বছর অবধি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আসিয়াছে, সেইগুলিকে আমরা বন্ধুরূপে গ্রহণ করিতে পারি। এইগুলি অধ্যয়ন পূর্বক তাহাদের পরিচয় লাভ করিতে পারি। তোমরা অপরীক্ষিত ঔষধগুলি পরিচয় লাভ করিতে পারো না। যখন কোন গ্রন্থে লিখিত আছে দেখিবে যে কোন ওষুধটি অমুক অমুক রোগে উপযোগী, তোমরা সে সকল বৃত্তান্তে মন দিও না। কিন্তু যখন কোন গ্রন্থে দেখিবে যে কোন ওষুধটি অমুক অমুক লক্ষণ রাজির উৎপন্ন করিয়াছে, কিন্তু যখন কোন গ্রন্থে দেখিবে কোন ঔষধটি অমুক অমুক লক্ষণ রাজি উৎপন্ন করিয়াছে, তখন তাহা অধ্যয়ন করিও। ইহার মূল্যবান বৃত্তান্ত। পুরাতন পন্থীদিগের ঔষধগুলি ব্যাধি ক্ষেত্রে ব্যবহার পূর্বক তাহার ফলাফল লইয়া তাহাদের মেটিয়া মেডিকা সংকলিত হইয়াছে। ইহা বিজ্ঞানের প্রতিকূল পন্থা, দোদুল্যমান তুলাদণ্ড। শেষ হলো স্যার। এগুলো কে বলেছেন? কেন্ট বলেছেন 20 নম্বরের সূত্রে। 20 নম্বর যে অমুক অমুক সারাইছে তা না, আমরা দেখতে হবে যে আমাদের কি দেখতে হবে যে কোনটা মূল্যবান। কিন্তু যখন কোন গ্রন্থে দেখিবে যে কোন ঔষধটি অমুক অমুক লক্ষণ রাজি উৎপন্ন করিয়াছে, তখন তাহা অধ্যয়ন করিও। ইহাই মূল্যবান বৃত্তান্ত। যেমন ধরেন জ্বরের ওষুধ, আমি যখন একটা বলেছি যে দেখছি জ্বর 106, সে বাচ্চাটা একেবারে লেপের ভিতরে আছে, কিছুতেই বের করা যাচ্ছে না লেপের ভিতর থেকে, 106 জ্বর। তাহলে এই যে মাথা মুড়ি দিয়ে আছে, আমার এটা মুখস্থ ছিল এলেন স্কিনার থেকে, এবং পার্সিভও করেছিল যে নাক্স ভূমিকা। আমি নাক্স ভূমিকা 30 দিলাম, 15 মিনিটের মধ্যে 103 নামালো। 1 কাপ জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে তাকে গুলে 1 কাপ। তাহলে দেখেন এই যে লক্ষণ রাজিটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। কিন্তু এই ওষুধ এই গ্যাসের জন্য খায়, এই ওষুধ অমুকের জন্য খায়, এই ওষুধ অমুক বিয়ে বাড়ি খেলে পরে নাকজমিকা খেয়ে নিলাম 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা, এইগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা। জি 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 জি। আসলে এই নাগভূমিকা চরিত্র না, সেটা আমাকে দেখতে হবে। কে বলছে নাগভূমিকা চরিত্র কি?
পট, রাত জাগা, হ্যাঁ, খিটখিটে, বেশি করে খায়, ঝাল মশলা খায়, কারণ তার জিভ তো তিতো, মানে সিগারেট খেতে খেতে একেবারে জিভের স্তর পেরে হলুদ স্তর, তাতে স্বাদ পাবে কি, স্বাদের জিনিসগুলোই তো নষ্ট হয়ে গেছে। তার জন্য ঝাল মশলা খায়, সে করে শীত কাতর, চরিত্রহীন, তা এইগুলো অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচার জীবন ব্যবস্থা কেন্ট বলেছে সেইগুলোর মূল্যবান বৃত্তান্ত। থ্যাংক ইউ স্যার। আজকে